নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। কিছুক্ষণ ভাবার পর বীরেন্দ্র প্রতাপ বলল, মহামন্ত্রী, আমি কোনো শুভ অশুভ সংকেতে বিশ্বাস করি না। ঝড় বৃষ্টি বা আগুন লাগা এগুলো প্রাকৃতিক বিপর্যয়। এতে প্রজাদের যা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আমি করব। আর যে এলাকায় ডাকাত পড়েছে সেখানে শীঘ্রই একদল সৈন্য পাঠানো হোক। একথায় কিছু মন্ত্রী আস্তে আস্তে বিরোধিতা করতে চাইল, কিন্তু বীরেন্দ্র প্রতাপ সেসব না শুনে দ্রুত সভা সমাপ্ত করে দিল আর নিজের ঘরের দিকে যেতে লাগলো। তখনই মহামন্ত্রী ধীর পায়ে ওর পিছু পিছু আস্তে আস্তে বলল, ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আপনার মন্ত্রীদের কথা শোনা উচিত ছিল। আপনি জানেন না আজকাল প্রজাদের মধ্যে আপনার বিরুদ্ধে অনেক কথা হচ্ছে। বীরেন্দ্র প্রতাপ দাঁড়িয়ে পড়ল আর মহামন্ত্রীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তো এ আবার নতুন কি কথা? আমাকে তো আগে থেকেই বিলাসী আর অকর্মণ্য রাজা বলা হয়ে থাকে, কিন্তু আজ পর্যন্ত সামনে দাঁড়িয়ে আমার দিকে আঙুল তোলার সাহস তো কেউ দেখাতে পারেনি। সব পিছনে। যাই হোক, যদি এই মন্ত্রীদের কথা বলেন তাহলে তাদের বাজে কথা শুনে আমি আমার সময় নষ্ট করতে পারবো না। মহামন্ত্রী একেবারে ভয় পেয়ে চুপ করে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, মহারাজ, কিন্তু মন্ত্রী হোক অথবা প্রজা, এদের বিরোধিতাকে সময়ে সময়ে দমন করাই তো কূটনীতি। না হলে শত্রুরা এই সুযোগের সদ্ব্যবহার করতে দেরি করবে না। মহামন্ত্রী, কিন্তু এই বিরোধী মানুষদের সন্তুষ্ট করার জন্য আমি কোনো অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিতে পারবো না। বীরেন্দ্র প্রতাপ রেগে বলল, আর খেয়াল রাখুন, যে সব ঘটনা ঘটেছে সেসব প্রজাদের মধ্যে যেন বেশি প্রচারিত না হয়। আমি কুমার সূর্যপ্রতাপকে এর যাচাই করার জন্য আপনার সঙ্গে পাঠিয়ে দেব। বলে বীরেন্দ্র প্রতাপ দ্রুত পায়ে এগিয়ে গেল, কিন্তু তখনই ওর সামনে রাজমাতা এসে উপস্থিত হলেন। উনি বীরেন্দ্র প্রতাপের সঙ্গে দেখা করতে আসছিলেন। এ কথা কি সত্যি বড় কুমার? গার্গী ওর অভিমান জানিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি চন্দ্রাবতীকে উর্বশীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছ? আগে হ্যাঁ, বীরেন্দ্র প্রতাপ দ্রুত বলল। উর্বশীর দেখাশোনা চন্দ্রাবতীর থেকে ভালো আর কেউ করতে পারবে না। আর আপনি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তাহলে এখন অসুবিধা কি আছে? গার্গী রেগে গিয়ে বলল, না, কোনো অসুবিধাই নেই। কিন্তু ওই অগ্নি সিং, সেও তো চন্দ্রাবতীর সঙ্গে গেছে। আর তুমি খুব ভালো করেই জানো এর অর্থ কি। কাল পর্যন্ত উর্বশী আর অগ্নি সিংয়ের প্রেমলীলা লুকিয়ে চুরিয়ে হচ্ছিল, আর এখন সবকিছু চন্দ্রাবতীর তত্ত্বাবধানে হবে। একথা শুনে বীরেন্দ্র প্রতাপের প্রথমে তো একটা ঝটকা লাগলো, তারপরও সামলে নিয়ে বলল, একান্ত মহল এখান থেকে অনেক দূরে, আর অগ্নি সিং চন্দ্রাবতীর অঙ্গরক্ষক। সেজন্য চন্দ্রাবতীর সঙ্গে ওর থাকা দরকার। কিন্তু আমার
চন্দ্রাবতীর ওপর পুরো ভরসা আছে। ও অগ্নিকে উর্বশীর কাছে কখনোই নিয়ে যাবে না। বাহ বড় কুমার, বাহ, গার্গী ব্যঙ্গ করে বললেন। খুব ভরসা করতে শুরু করেছো তুমি চন্দ্রাবতীর উপর আজকাল। ছাড়ো, তোমার ইচ্ছা। কাল যদি কোনো অনর্থ ঘটে তাহলে তার দায় আমার নয়, তোমার। রাগে বিড়বিড় করতে করতে গার্গী সেখান থেকে চলে গেল। বীরেন্দ্র প্রতাপ নিজের ঘরের দিকে এগিয়ে গেল। বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আকাশে কালো মেঘ তখনও ছেয়েছিল। রাজমহলের পিছনে কিছুটা দূরে একটা ভগ্নস্তূপের ওপারে একটা ছোট পাহাড়ের উপরে ছিল একান্ত মহল। নিজের নিজের ঘোড়ায় চেপে অগ্নিসিং আর চন্দ্রাবতী সবেমাত্র সেখানে পৌঁছল। তুমি এখানে বাইরে অপেক্ষা করো অগ্নি, চন্দ্রাবতী বলল, আর মহলে ঢুকে পড়ল। খুব মজবুত আর উঁচু 4 দেওয়ালে ঘেরা এই একান্ত মহলে একটা ভয়ানক শান্ত পরিবেশ ছিল। মহল এমন ভাবেই তৈরি করা হয়েছিল যে সূর্য কিরণও ভালো করে প্রবেশ করতে পারত না সেখানে। কিন্তু তা সত্ত্বেও এই একান্ত মহলে প্রতিটা কোনায় কোনায় কিন্নর আর অঙ্গরক্ষক তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছিল। উর্বশী কোথায়? চন্দ্রাবতী একজন কিন্নরকে জিজ্ঞাসা করল। সে একটা ঘরের দিকে ইশারা করে দিল। চন্দ্রাবতী একটা মশাল জেলে ওই ঘরের দিকে এগিয়ে গেল। কি? অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যে থেকে একটা ঘাবড়ে যাওয়া কণ্ঠস্বর শোনা গেল। ভয় পেও না উর্বশী, আমি চন্দ্রাবতী। একথা বলে চন্দ্রাবতী ঘরে ঢুকল। মহারানী মা! উর্বশী যেই চন্দ্রাবতীকে দেখল দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল। উর্বশীর অবস্থা দেখে চন্দ্রাবতী অস্থির হয়ে উঠল ও উর্বশীকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম মহারানী মা, উর্বশী কাঁদতে কাঁদতে বলে উঠল। আমি তো ভাবতেই পারিনি যে বেঁচে থাকতে আর কখনো আপনার সঙ্গে দেখা হবে আমার। চন্দ্রাবতী ওকে বিছানায় বসিয়ে বলল, ভয় পেও না উর্বশী, আমি রোজ তোমার সঙ্গে দেখা করতে আসব। আর আর তুমি দেখো, একদিন আমি তোমাকে এখান থেকে বাইরেও বার করে নিয়ে যাব। একথা বলে চন্দ্রাবতী ঘরটা এক নজরে দেখে নিল। সোনাল ঠিকই বলেছিল, এই অন্ধকার নিস্তব্ধ পরিবেশে থেকে যে কোনো মানুষই পাগল হয়ে যেতে পারে। চন্দ্রাবতী সবার আগে উর্বশীর শরীর পরীক্ষা করল, তারপর নিশ্চিন্ত হয়ে বলল, আমি তোমাকে কিছু ওষুধ দিচ্ছি, এগুলো তুমি নিয়ম করে খাবে। আর হ্যাঁ, তোমার জন্য আমি খাবার এনেছি, তুমি শুধু এই খাবারই খাবে। এখানে যে খাবার তোমার জন্য দেওয়া হবে সেগুলো তুমি ছুঁয়েও দেখবে না কিন্তু। চন্দ্রাবতী নিজের কাছ থেকে একটা পুঁটুলি বার করে উর্বশীকে দিল, যার মধ্যে ওষুধ আর পুষ্টিকর ভোজন ছিল। চলো আগে খেয়ে নাও। চন্দ্রাবতী খাবারের একটা গ্রাস হাতে নিয়ে ওর মুখের সামনে ধরল। নিজের প্রতি চন্দ্রাবতীর এত ভালোবাসা আর মমতা দেখে উর্বশীর চোখ জলে ভরে গেল। চন্দ্রাবতীর হাতে ভোজন করে উর্বশী কিছুক্ষণ চুপচাপ বসে থাকল। তারপর ও ওর অতীত মনে করে দুঃখিত হতে লাগল। মহারানী মা, জীবনে জীবনে না কখনো আমি বাবার ভালোবাসা পেলাম, আর না মায়ের। বরঞ্চ আমার জন্মের পরই আমার মায়ের থেকে আমাকে দূরে সরিয়ে দেওয়া হলো।
পর থেকে আমাকে শুধু সেই সবই কাজ করতে হয়েছে যা বজ্রকেতু আর মোহিনী আমাকে দিয়ে করিয়েছে। আমার জীবন শেষ হয়ে গেছে মহারানী মা। আমি আর বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না আমি। তাছাড়াও আমি বুঝতে পেরেছি আমাকে এই একান্ত মহলে কেন রাখা হয়েছে। ওরা শুধু আমার কাছ থেকে আমার সন্তান হাসিল করতে চায়, আর আর তারপর তারপর আমাকে ওরা মেরে ফেলবে। কিন্তু ততদিন আমি এই একান্ত মহলে থাকতে থাকতে পাগল হয়ে যাব মহারানী মা। তার কথা শুনে চন্দ্রবতী অস্থির হয়ে উঠল। উর্বশীও আরো অস্থির হয়ে বলে উঠল, এর থেকে তো ভালো হতো যে মহারাজ আমাকে প্রাণে মেরে দিতেন, তাহলে তো ওদের সবার ষড়যন্ত্র বিফল হয়ে যেত। না উর্বশী, চন্দ্রবতী ওকে থামিয়ে বলল, এ তোমার ভুল ধারণা। তোমার মৃত্যু হলে ওদের ষড়যন্ত্রের কোনো ব্যাঘাত ঘটবে না। ওরা আবার নতুন কোন ষড়যন্ত্র করবে। রাজমাতা আবার অন্য কোন নতুন পাটরানির মাধ্যমে বিক্রমগড়ের উত্তরাধিকারী পাওয়ার চেষ্টা শুরু করে দেবে। কথা বলতে বলতে চন্দ্রবতী একেবারে থেমে গেল। ওর মনে হলো হয়তো উর্বশী জানে যে আসল ষড়যন্ত্রকারী কে। ও দ্রুত ওর কাঁধে হাত রেখে নরম স্বরে বলল, দেখো উর্বশী, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি কথা দিচ্ছি তুমি আর তোমার সন্তান জীবিত থাকবে। এর জন্য আমি মহারাজ বীরেন্দ্র প্রতাপকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছি। খুব তাড়াতাড়ি আমি ওনাকে বুঝিয়ে শুনিয়ে তোমাকে এই নরক থেকে মুক্তি দিয়ে দেব। কিন্তু তোমাকে বলতে হবে এই ষড়যন্ত্র কে রচনা করেছে। সে কি ওই যে আমাকে মহল থেকে গায়েব করে দিতে চেয়েছিল, আর যার বাচ্চা তোমার গর্ভে বড় হচ্ছে? চন্দ্রবতীর কথা শুনতেই উর্বশীর মুখ ভয়ে সাদা হয়ে গেল। আপনি কি বলছেন মহারানী মা? ও কাঁপতে কাঁপতে বলল, এই বাচ্চা মহারাজেরই। উনি এর আসল বাবা। আর আমি জানি না আপনাকে কে অপহরণ করেছিল। চন্দ্রবতী বুঝে গেল উর্বশী মিথ্যে বলছে, কিন্তু ও ওর উপর এখন কোনো চাপ সৃষ্টি করতে চায় না। চন্দ্রবতী ওকে আবার জড়িয়ে ধরে বলল, আমি ভুল করেছি উর্বশী। আমার তোমাকে এইসব কথা জিজ্ঞাসা করা ঠিক হয়নি। আচ্ছা, এখন তুমি বিশ্রাম করো। আমি কাল আবার আসব তোমার সঙ্গে দেখা করতে, ঠিক আছে? কিছুক্ষণ পরে চন্দ্রবতী আর অগ্নি সিং মহলে ফিরছিল। রাস্তায় অগ্নিকে চন্দ্রবতী সব কথা খুলে বলল। তো অগ্নিও চিন্তিত হয়ে উঠল। বলল, ঠিক ওই পাপী সূর্যপ্রতাপ উর্বশীকে এমন ধমকি দিয়েছে যার জন্য ওই বেচারি নিজের মুখ খুলতে ভয় পাচ্ছে। আমাদের এই ব্যাপারে খোঁজ খবর নিতে হবে চন্দ্রাবতী, তাহলেই আমরা এখান থেকে ওকে বাইরে বের করে বাঁচাতে পারবো। চন্দ্রাবতী কিছু ভেবে বলল, উর্বশীর এই দুনিয়ায় ওর মা ছাড়া আর কেউ নেই। তো হতে পারে সূর্যপ্রতাপ উর্বশীকে ওর মাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হতে পারে
সূর্যপ্রতাপ ওর মাকে হয়তো বন্দি বানিয়ে রেখেছে। যাই হোক, এর খোঁজ আমি খুব শীঘ্রই নিয়ে নেব। অগ্নি, তোমাকে এখন একটু সতর্ক থাকতে হবে। এ কথায় অগ্নি চমকে উঠে বলল, কেন? আমার আবার কি হবে? যা আমার সঙ্গে হয়েছিল তাই। চন্দ্রবতী শ্বাস নিয়ে বলল, কিন্তু তোমাকে গায়েব করার জায়গায় ওরা প্রাণে মেরে ফেলবে। ওরা কারা? অগ্নি অবাক হয়ে জিজ্ঞেস করল। সূর্যপ্রতাপ, রাজমাতা, না বীরেন্দ্র প্রতাপ? বীরেন্দ্র প্রতাপ এরকম করবে না, চন্দ্রবতী উত্তর দিল। বরং ও এখন বড় নিঃসঙ্গ হয়ে পড়ছে। কাল আমি লক্ষ্য করেছি, গার্গী বীরেন্দ্র প্রতাপকে ছেড়ে সূর্যপ্রতাপের পক্ষ নিচ্ছিলেন। কেননা বীরেন্দ্র প্রতাপের ব্যবহার এখন আমার প্রতি নরম, আর গার্গীর সেটা একেবারেই পছন্দ নয়। আর এমনিতেও তোমাকে রাস্তা থেকে হটানোর একটা বড় কারণ আছে রাজমাতার কাছে। বলতে বলতে চন্দ্রবতী একেবারে থেমে গেল। ও অগ্নিকে বলতে চাইছিল না যে সে বীরেন্দ্র প্রতাপের সৎ ভাই, কিন্তু এমন নয় তো যে অগ্নি আগে থেকেই সব জানে। হঠাৎ চন্দ্রবতীর মনে হলো। অগ্নি বলল, তুমি একেবারে থেমে গেলে কেন? বলো, গার্গীর কাছে আমাকে মারার জন্য ওই বড় কারণটা কি? কিন্তু চন্দ্রবতী উল্টে তাকেই প্রশ্ন করে বসল। আচ্ছা, তুমি তো একবার বলেছিলে তুমি তোমার মাকে নিজের চোখে সামনে মরতে দেখেছ, আর তুমি কিচ্ছু করতে পারোনি। তো তোমার মা কে ছিলেন? আর তোমার বাবাই বা কে ছিলেন? তোমার বাড়ি কোথায় ছিল? প্রশ্ন শুনে অগ্নি নিজের ঘোড়া থামিয়ে দিল। চন্দ্রবতীও দাঁড়িয়ে পড়ে ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। কিছুক্ষণ চুপ করে থাকার পর অগ্নি বলল, তখন আমি খুবই ছোট ছিলাম। খুব আবছা মনে পড়ে, ওটা হয়তো একটা রাজমহলের মতো কোনো জায়গা ছিল, যার এক কোণে আমাদের একটা ছোট্ট ঘর ছিল। আমার বাবাকে খুব কমই দেখেছি আমি। মায়ের চেহারাও ঠিক মতো মনে নেই আমার। আমার শুধু এটাই মনে আছে যে আমার মা জ্বলন্ত আগুনের মাঝখানে দাঁড়িয়ে আপ্রাণ বাঁচার চেষ্টা করছিল, আর আমি অসম্ভব কাঁদছিলাম। তারপর কি হয়েছিল আর আমার মনে নেই। আর যখন আমি বুঝতে শিখলাম, তখন দেখলাম আমি একজন পেশাদার হত্যাকারীদের দলের মধ্যে আছি। এরপর ও একেবারে চুপ করে গেল আর ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। চন্দ্রাবতী বুঝতে পারল যে ও ঠিক কিছু লুকোনোর চেষ্টা করছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। চন্দ্রাবতী রানীমহলে পৌঁছল। ও নিজের ঘরের দিকেই যাচ্ছিল। তখন সবিতা সামনে এসে বলল, রাজমাতা অনেকক্ষণ থেকে আপনার জন্য অপেক্ষা করছেন, এক্ষুনি চলুন আমার সঙ্গে। চন্দ্রাবতী মনে মনে বিরক্ত হয়ে বলল, এই শয়তান মহিলা নিশ্চয়ই কোনো গড়বড় করতে চায় আবার। ও সবিতার সঙ্গে যেতে লাগলো। গার্গীর ঘরে পৌঁছে ও চমকে উঠল। সেখানে মোহিনী সমেত সমস্ত পাটরানীরা হাজির ছিল। চন্দ্রবতীকে দেখতেই মোহিনী ঘৃণায় নিজের মুখ ফিরিয়ে নিল। গার্গী কড়া গলায় বললেন, এত দেরি কিসে হলো তোমার? চন্দ্রবতী সহজভাবে জবাব দিল, একান্ত মহল অনেক দূর, যাওয়া আসায় সময় লাগে রাজমাতা। ওর কথা শেষ হতেই
সুরেলা বিদ্রুপ করে বলল, আর কেউ যদি সঙ্গে থাকে তাহলে সময়ের খেয়ালই বা থাকে কি করে? একথা সমস্ত পাটরানীদের চাপা হাসির গুঞ্জন শোনা গেল। চন্দ্রাবতীর মনে হলো ও এক্ষুনি সুরেলার গালে কষিয়ে একটা চড় লাগিয়ে দেয়, কিন্তু ও নিজেকে কাবু করল এবং শান্ত হয়ে দাঁড়িয়ে থাকল। চুপ! গার্গী সবাইকে বকে বললেন, আমি এসব বেয়াদপি সহ্য করব না। ঘরে আবার নিস্তব্ধতা ফিরে এলো। গার্গী প্রয়োজনের চেয়ে বেশি গম্ভীর হয়ে বললেন, চন্দ্রাবতী, এই কিছুদিন আগে আমাদের রাজ্যে মহামারী ছড়িয়ে পড়েছিল। কাল রাত্রে আবার খুব ভয়ানক বিপদ এসে উপস্থিত হয়েছে। ঝড়, বৃষ্টি, তুফানের সঙ্গে সঙ্গে অগ্নির প্রকোপ আর ডাকাতি রাহাজানিতে হাহাকার ছড়িয়ে পড়েছে রাজ্যে। আর এখন এই একটু আগে আমাদের কিছু ধনী ব্যবসায়ী আর মন্ত্রীদের হঠাৎ মৃত্যু হয়ে গেছে। এসব কোনো ভীষণ বড় ধ্বংসের সংকেত। মনে হচ্ছে কোন শয়তানি শক্তির নজর পড়েছে আমাদের রাজ্যের উপর। এসব শুনে চন্দ্রবতী ভীষণভাবে চমকে উঠল, কেননা ও এসব জানতই না। গার্গী আরো বললেন, এই বিপত্তিকে ঠেকানোর জন্য আমি রানী মহলে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি 1 মাস কাল ধরে। আমি সিদ্ধান্ত নিয়েছি এতে সমস্ত পাটরানীরা উপস্থিত থাকবে। সবাইকে 1 মাস ধরে শুদ্ধ আচার আচরণ পালন করতে হবে। এই সময়ে কোনো পাটরানী রানী মহলের বাইরে পা দিতে পারবে না, আর ওদের সঙ্গে কেউ দেখা করতেও আসতে পারবে না, মহারাজও নয়। আর এই নিয়ম তোমার উপরও প্রযোজ্য হবে চন্দ্রাবতী। চন্দ্রাবতীর এবার আর বুঝতে দেরি হলো না যে রাজমাতা ওকে উর্বশীর সঙ্গে সঙ্গে অগ্নির কাছ থেকে দূরে সরানোর চক্রান্ত করছেন। ও গম্ভীর হয়ে ভাবতে লাগলো, আঁধি, তুফান, লুটপাট, আগুন, মৃত্যু, এসব অঘটন কম, কিন্তু ষড়যন্ত্র বেশি লাগছে। এসবের আড়ালে কোনো বড় ষড়যন্ত্র তো নেই? এটা কি সত্যিই কোনো ষড়যন্ত্র, নাকি প্রাকৃতিক বিপর্যয় অথবা অশুভ শক্তির প্রকোপ? চন্দ্রাবতী কি এর সত্যতা যাচাই করতে পারবে? আর অগ্নি নিজের ব্যাপারে এমন কোন কথা গোপন করতে চাইছে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।